ভারত এবং বাংলাদেশের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। ইতিহাস থেকে মুছে যাওয়া এই ভাঙাচোরা ভবনগুলো যেন ইতিহাসের নীরব সাক্ষী। ব্রিটিশ আমলে এই অঞ্চলকে শাসন করতেন 18 জন জমিদাররা। ইতিহাস থেকে মুছে যাওয়া এই ভাঙাচোরা ভবনগুলো যেন নিস্তব্ধ ইতিহাসের এক নীরব সাক্ষী। আমার পাশের এই সাইডটা দেখুন, এই সাইডটা কিন্তু একদম ফাটল ধরেছে এবং জোড়া তালি দিয়ে তা ব্যবহার করছে। আর এই যে সাইডটা দেখুন, এই সাইডটা কিন্তু একদম এক সাইড ধসে ভেঙে পড়ে গিয়েছে। আর এই সাইডগুলো কতটা বছরের পুরনো তা এই দেখলে বোঝা যায়। ব্রিটিশ আমলে এই অঞ্চলকে শাসন করতেন 18 জন জমিদাররা মিলে, কিন্তু তাদের মধ্যে ইতিহাসে উজ্জ্বলভাবে ফুটে উঠেছেন এখানকার জমিদার ফণীভূষণ মণ্ডল, যিনি এখানে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সব দিক দিয়ে তার অবদান রেখেছেন অপরিসীম। এই বঙ্গের বেশিরভাগ জমিদাররা ছিলেন নিষ্ঠুর এবং পাষাণ, কিন্তু এখানকার জমিদাররা ছিলেন শান্তি প্রকৃতির। আর তাই তো এখনো এই জমিদারদের জন্য একদল মানুষেরা আফসোস করেন, এখনো স্মরণ করেন তাদের কথা। এই বাড়িটি থেকে কয়েক কিলোমিটার হাঁটলে ভারত সীমান্ত। ব্রিটিশ আমলে এই অঞ্চলের মানুষের দ্বিতীয় গন্তব্য ছিল কলকাতায়, কারণ ইছামতি নদীর ওপাশটা ভারতের পশ্চিমবঙ্গের হাসনাবাদ আর এ পাশটা বাংলাদেশের দেবহাটা। আজ আমরা যাচ্ছি ভারত এবং বাংলাদেশ সীমান্তের একটি প্রাচীন জনপদ দেবহাটা। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই এলাকাটি একসময় টাউন শ্রীপুর হিসেবে পরিচিত ছিল। এর পাশ দিয়ে বয়ে গেছে সীমান্তবর্তী নদী ইছামতি। একসময় এই দেবহাটা অঞ্চলটি অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ ছিল, তাই তো এখানে ছিল 18 জন জমিদারের বসবাস। ব্রিটিশ আমলে এই অঞ্চলের মানুষের দ্বিতীয় গন্তব্য ছিল কলকাতায়, কারণ ইছামতি নদীর এ পাশে দেবহাটা আর ও পাশে হাসনাবাদ রেল স্টেশন। তাই সকল প্রয়োজনে, সকল কাজে এই অঞ্চলের মানুষেরা চলে যেতেন কলকাতায়। বঙ্গের অন্য সব জমিদারদের চাইতে কলকাতা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতেন এখানকার জমিদাররা। আর এই সুবিধা পাওয়ার জন্য হয়তো এখানেই গড়ে তুলেছিলেন এই জমিদারিত্ব। 18 শতক এবং 19 শতকের শুরুর দিকে ব্রিটিশ আমলে এই অঞ্চলে বেশ কয়েকজন প্রভাবশালী জমিদার বসবাস করতেন। এসব জমিদাররা এই অঞ্চল সহ সুন্দরবন অঞ্চলকেও শাসন করতেন, কারণ এই অঞ্চলটি সুন্দরবনের সাথে সরাসরি সম্পৃক্ত। তবে এই জমিদার বাড়ির সাথে পুরনো কলকাতার বনেদি জমিদার বাড়িগুলোর বেশ মিল রয়েছে। পূর্বে এটি কোনো দরজা ছিল, এই দরজা সহ এখানে প্লাস্টার করে দিয়েছিল। বর্তমান সময়ে এই বাড়িকে দেখে কারো মনেই হবে না যে এটি একটি জমিদার বাড়ি। সব যেন পরিবর্তন হয়ে গেছে, হারিয়ে গেছে তার রূপ, জৌলস আর দাপট। পেছনে যে দরজাটি দেখছেন, এই দরজা থেকে এই বাইরে যাওয়ার ব্যবস্থা ছিল। আর এখান থেকে প্রবেশ করে মানুষ কিন্তু এই সোজা বরাবর দেখুন, ওখানে কিন্তু একটা দরজা রয়েছে, ওই দরজা দিয়ে ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারত। আর এখানকার যে দরজার যে কারুকাজগুলো দেখুন, এই যে উপরে কিন্তু একটা পথ রয়েছে, এখান থেকে কিন্তু দোতলা ছিল। ফণীভূষণ মণ্ডল তিনি তার জমিদারিত্বকালে এই দেবহাটায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। তার শাসন আমলে এই অঞ্চলে হিন্দু মুসলিম ছিলেন একত্রে, ছিল না কোনো ধর্মের লড়াই, ছিল না কোনো অত্যাচার। ওনারা হিন্দু ছিল, আমরা মুসলমান, আর আমরা বাংলাদেশের মেয়ে, আর এনার ছেলেরা ভারতের, বাড়িওয়ালারা সব ভারতের, মানে আঙ্কেলরা সব ভারতের। তো কিভাবে এটা আপনাদের হয়ে গেল এটা আমি বলতে পারবো না বাপ। বিনিময় করলে যেরকম করে হয় সেরকম করে হয়। আর ওদের কাছে তথ্য নেওকে আমার দেওয়ারই সে সামনের দোকানে। জানা যায় ফণীভূষণ মণ্ডল 1873 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা বিপিন বিহারী মণ্ডল ছিলেন একজন সম্ভ্রান্ত গতিদার বা ছোট জমিদার। পরবর্তীতে ফণীভূষণ নিজে অর্থায়নে ও যোগ্যতায় এই জমিদারিত্বকে ব্যাপকভাবে শ্রীবৃদ্ধি করেন। বন্ধুরা, আমরা সবাই জানি দেশভাগের পর
যত হিন্দু জমিদার ছিল তারা কিন্তু অনেক বিপাকে পড়ে যায়, ঠিক তেমনই অন্য সব জমিদারদের মতো এই জমিদারদেরকেও এই দেশ ছাড়তে হয়েছিল। এই বিশাল বিশাল সাম্রাজ্য, এই বিশাল বিশাল বাড়ি ছেড়ে তাদেরকেও এই দেশ ছেড়ে ভারতে পাড়ি দিতে হয়েছিল। আর এখান থেকে ভারত খুব নিকটে, খুবই কাছে এখান থেকে কলকাতা। তাই এসব জমিদাররা সে সময় রাতের আধারে কিংবা কোনো না কোনো সময় এই বাড়িগুলো কারো কাছে কম মূল্যে কিংবা অল্প খরচে, অল্প টাকার বিনিময়ে বা বিভিন্ন কারণে তারা এইসব বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে চলে গিয়েছিল ভারতে। ব্রিটিশ শাসন আমলের শেষ পর্যন্ত তিনি দেবহাটার সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন। ঐতিহাসিক ইসামতি নদীর তীরে গড়ে ওঠা তৎকালীন শ্রীপুর শহরের মূল 12 জন জমিদারের মধ্যে ফণীভূষণ মণ্ডলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার নির্মিত বাড়িটি সেকালের স্থাপত্যশৈলী ও আভিজাত্যের এক চমৎকার নিদর্শন। এক সময় এখানে ছিল মন্দির, সেখানে হতো রোজ পুজো। আজ সবকিছু কালের গর্ভে হারিয়ে গেছে। বন্ধুরা, এগুলা কিন্তু সেই বহু বহু বছর আগের নির্মিত, কেননা বর্তমান সময় এই ধরনের জানালা দেখা যায় না। আর আমার পাশে এই যে কাজগুলো দেখছেন, এগুলো কিন্তু ঠিক সেই সময় আগে নির্মিত। এগুলার অবস্থা থেকে বোঝা যায় এটি অনেক বছরের পুরনো। আর এই জমিদার বাড়ির এখানের এগুলো দেখুন, এগুলো কিন্তু সব ধসে যাচ্ছে, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কলকাতার সাথে সরাসরি বাণিজ্য হতো, কারণ এই অঞ্চল থেকে কলকাতার দূরত্ব মাত্র 60 থেকে 70 কিলোমিটার, অর্থাৎ বাসে যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ির ছাদে। আর এখান থেকে কিন্তু এই সাইডে সব কিছু দেখা যেত সে সময়। আর এখান থেকে 1 কিলোমিটারের আশেপাশেই রয়েছে ইছামতি নদী, যে নদীটি ভারতের গা ঘেঁষে চলে গিয়েছে। তাই এখান থেকে সে সময় ভারত, যে সময় এই বাংলা যখন যৌথ ছিল, যে সময় অবিভক্ত ভারত ছিল, সে সময় কিন্তু এখান থেকে খুব সহজেই ভারতে প্রবেশ করতে পারত এই জমিদাররা। এবং সেই সময় এখান থেকে খুব ভালো একটা ব্যবসা বাণিজ্য চলতো ভারত এবং বাংলাদেশ, অর্থাৎ কলকাতা এবং এই অঞ্চল জুড়ে বেশ একটা ভালো ব্যবসা বাণিজ্য চলতো। এই সেই পুকুর যেখানে একসময় জমিদার বাড়ির সবাই স্নান করতেন। অনেক বছরের ইতিহাসের সাক্ষী এই পুকুরটি। সে সময় এখানে স্নান করে ড্রেস পরিবর্তনের জন্য বিশেষ একটি কক্ষ ছিল। আজও সেই পুকুরটি এখনো বহাল তবিয়তে টিকে আছে, নিস্তব্ধ এক ইতিহাসের সাক্ষী হয়ে। বন্ধুরা, আমি এখন সেই ঘাটে প্রবেশ করেছি যে ঘাটে এই জমিদাররা গোসল করেছেন, আর ঠিক সেই আমলের পন্থা এখনও অবলম্বন করছেন। এই যে দেখুন, এখানে রয়েছে কাপড় চোপড় পরিবর্তন করার একটি কক্ষ, অর্থাৎ নারীরা যখন এখানে গোসল করেন, গোসল করার পরে এই কক্ষে এসে তারা কাপড় চোপড় পরিবর্তন করেন, অর্থাৎ সেই আমলের একটি পন্থা এখনও পর্যন্ত অবলম্বন করছেন। এবং এই যে ওয়ালটি দেখে, অর্থাৎ এই স্থাপনাটি বাইরে থেকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এটি সেই সময় আমলের নির্মিত। শোনা যায় 1947 সালে দেশভাগের পরপরই এই জমিদাররাও তাদের বাড়িঘর স্থানীয়দের কাছে বিক্রি করে ভারতে পাড়ি দেয়। বর্তমান এখানে বসবাস করছেন এক মুসলিম পরিবার, আর তারাই মূলত জমিদারদের থেকে এই বাড়িটি ক্রয় করেন। যদিও তার সঠিক কোনো তথ্য আমাদের কাছে জানা নেই, তবে ভাঙাচোরা এই ভবনগুলো একসময় ছিল সৌন্দর্যের প্রতীক। সময়ের সাথে সাথে আজ তাদের ইতিহাসটি যেন মুছে গেছে। বন্ধুরা, আমার প্রত্যেকটি ভিডিওতে আমি চেষ্টা করি সব কিছুর ইতিহাস গোড়া থেকে তুলে আনার, কিন্তু এই জমিদারদের ইতিহাস খুব একটা পাওয়া যায়নি। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।